সুলতান মাহমুদ যেমন ছিলেন একজন বিচক্ষণ ক্ষণজন্মা সমরনায়ক, তেমনি ছিলেন একজন দক্ষ শাসক। হিন্দুস্তানের বিভিন্ন যুদ্ধে তিনি যে সহায় সম্পদ কবজা করতেন, এগুলোর একটি অংশ তিনি সেনাদের মধ্যে বন্টন করে দিতেন এবং একটি বড় অংশ খরচ করতেন শিক্ষা ও জনগণের সেবায়, গণমানুষের জীবন মান উন্নয়নে। তার শাসিত সালতানাতে যেহেতু গণমানুষ সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত, এজন্য সুলতানের প্রতিটি নির্দেশই ব্যাপক জনসমর্থন লাভ করত। 1017 সালের শেষ দিকে তিনি সেনাবাহিনীতে নতুন লোক ভর্তির জন্য দেশব্যাপী মহড়া শুরু করে দিলেন। তিনি তার সেনা কমান্ডারদের বলতেন, আমাকে আমার পিতার উপদেশ পালন করতে হবে। তিনি বলতেন, তোমাকে হিন্দুস্তানের ভূতখানাগুলো ধ্বংস করে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। আমি স্বপ্নেও বারবার এ কাজের জন্য তাগিদ পেয়েছি। আমার পীর ও মুর্শিদ শায়খ আবুল হাসান খিরকানিও এ নির্দেশ দিয়েছিলেন। মনে হয় আমার জীবন আর বেশি দিন নেই। মৃত্যুর আগে আমি এই কাজটি শেষ করে যেতে চাই। বেশ কিছুদিন থেকে সুলতান হিন্দুস্তান থেকে নতুন খবরের জন্য অপেক্ষা করছিলেন। তিনি একথা জানার জন্য উদ্গ্রীব ছিলেন যে হিন্দুস্তানের রাজা মহারাজারা তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। 1017 খ্রিস্টাব্দ শেষ হল, 1018 সাল শুরু হয়ে গেল, কিন্তু তখনও তিনি নতুন কোনো সংবাদ পাচ্ছিলেন না। একদিন তাকে খবর দেয়া হলো হিন্দুস্তান থেকে আমির বিন তাসকিন নামের একজন লোক এসেছে। তাসকিন এসেছে? উচ্ছ্বসিত কণ্ঠে বললেন সুলতান, তাকে জলদি এখানে নিয়ে এসো। তাসকিন যখন সুলতানের কক্ষে প্রবেশ করল, তখন তাকে দেখে বিস্ময়ে সুলতান পেছনে সরে গেলেন। তার চেহারা নীল হয়ে গেছে এবং তাকে দেখে মনে হচ্ছিল জীবন্ত কঙ্কাল। তার শরীরে ধুলোর আস্তরণ, চেহারা দেখে মোটেই চেনা যাচ্ছিল না এটিই তুখোড় গোয়েন্দা আমির বিন তাসকিন। তার কোমর ভেঙে গিয়েছিল, সে পায়ের উপর ভর করে দাঁড়াতেই পারছিল না। সুলতান তাকে একটি তাকিয়ায় হেলান দিয়ে বসালেন এবং শীঘ্রই তার জন্য খাদ্য পানীয় আনার জন্য নির্দেশ দিলেন। আমি 3 মাসের পথ 1.5 মাসে অতিক্রম করে এসেছি সুলতান, কাঁপা কাঁপা ক্ষীণ কণ্ঠে বলল তাসকিন। মথুরাতে আমার ধরা পড়ার উপক্রম হয়েছিল। আল্লাহর বিশেষ রহমতে আমি বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। আমি এক পর্যায়ে একটি ঘোড়া চুরি করে মরতে মরতে বেঁচে গেছি এবং পালিয়ে এসেছি। ঘোড়ার প্রয়োজনে একটি নিরপরাধ লোককে হত্যা করতে হয়েছে। সাঁতরে প্রমত্ত নদী পার হতে হয়েছে। 1.5 মাস পর্যন্ত আমি ঘোড়ার উপর থেয়েছি এবং ঘোড়ার উপর বসেই ঘুমিয়েছি। আপনি একটি হিন্দুস্তানের মানচিত্র আনান। কিছুক্ষণের মধ্যেই তাসকিনের জন্য খাদ্য পানীয় হাজির করা হলো। সুলতানের নির্দেশে তাসকিন কিছুটা খাদ্য ও পানীয় পান করে শরীরটাকে একটু তাজা করে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বসল। হিন্দুস্তানের সকল রাজা মহারাজাদের নাম ধরে ধরে তাসকিন বলতে লাগল, যারা মথুরার মন্দিরের বিশেষ বৈঠকে শরিক হয়েছিল। তাসকিন সুলতানকে তাদের সিদ্ধান্ত ও পরিকল্পনা জানিয়ে মানচিত্রে হাত দিয়ে দেখাতে লাগল কোথায় কনৌজ, মথুরা, বুলন্দ শহর এবং মহাবন। তাসকিন সুলতানকে জানালো এলাকাটি ঘন জঙ্গলাকীর্ণ হওয়া ছাড়াও প্রমত্তা গঙ্গা, যমুনা নামের 2টি নদী খুবই ভয়ানক। অতঃপর মথুরা ও মহাবন, বুলন্দ শহরের আশেপাশে ছোট ছোট দুর্গগুলোর অবস্থান দেখিয়ে বলল, এগুলোতে সম্মিলিত বাহিনীর বাইরে প্রত্যেক রাজা মহারাজারা তাদের অর্ধেক সৈন্যকে প্রহরায় নিয়োগ করবে। আপনি ভীমপালের পিতা জয়পালকে পেশোয়ারের যে ময়দানে পরাজিত করেছিলেন, সম্মিলিত বাহিনী এখানে এসে আপনার মোকাবেলা করতে চায়। তারা লঘুমান পর্যন্ত প্রতিটি গিরিপথে ওদের সৈন্য বসিয়ে রাখবে। আমাদের সেনাদের ঘায়েল করতে এবং চোরাগুপ্তা হামলা করে আমাদের জনবল ধ্বংস করে দিতে। তারপরও যদি আমাদের সৈন্যরা বাধা পেরিয়ে এগিয়ে যায়, তবে ছোট ছোট দুর্গগুলোর রিজার্ভ সৈন্যরা আমাদের সেনাদের পথ রোধ করবে। লাহোরের ভীমপালের ইচ্ছা কি? তাসকিনকে জিজ্ঞেস করলেন সুলতান। ভীমপাল আপনাকে খুব ভয় করে, তবে নেপথ্যে সে ওদের সাথে পুরোপুরি সহযোগিতায় আছে, বলল তাসকিন। এমনটি তো তার করা উচিত, বললেন সুলতান, কারণ পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করতে কে না চাইবে। হিন্দুস্তানের রাজপুতরা খুবই সাহসী ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন। তাসকিন, তুমি কি বলতে পারো কবে নাগাদ সম্মিলিত বাহিনী একত্রিত হবে এবং অভিযান শুরু করবে? ওদের প্রস্তুত হতে কমপক্ষে 1 বছর লাগবে সুলতান। অবশ্য মথুরার প্রধান পুরোহিত
দ্রুত অভিযানের প্রস্তুতি সম্পন্ন করতে তাগিদ দিচ্ছে। ওরা লঘুমান আর পেশোয়ারে পৌঁছার জন্য আমরা অপেক্ষা করব না, বললেন সুলতান। আমরা মথুরা ও কনৌজের ওদের মুখোমুখি হব। তাসকিন, তুমি পুরো 1 মাস বিশ্রাম করো। তোমার শরীরের উপর দিয়ে মারাত্মক ধকল গেছে। এ কাজের জন্য তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দেয়া হবে। অচিরেই পুরস্কার তোমার বাড়িতে পৌঁছে দেয়া হবে, বললেন সুলতান। তুমি চিকিৎসকের পরামর্শ নিয়ে শরীরটাকে ঠিক করে নাও। এরই মধ্যে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। সুলতান মাহমুদ সবসময় তার সেনাপতি ও সেনা কমান্ডারদের বলতেন শত্রুদেরকে তাদের প্রস্তুতিরত অবস্থাতে গিয়ে আক্রমণ করবে। এবারও তিনি সেনাপতি এবং কমান্ডারদের ডেকে বললেন শত্রুদেরকে প্রস্তুতরত অবস্থায় গিয়ে পাকড়াও করতে হবে। শত্রুদের কখনো আক্রমণের সুযোগ দেয়া যাবে না। আমি আপনাদের আগেই বলেছি, হিন্দুস্তানের সকল রাজা মহারাজা আমাদের বিরুদ্ধে মহা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আমরা তাদেরকে এমন অবস্থায় গিয়ে পাকড়াও করতে চাই যখন তারা সম্মিলিত বাহিনী তৈরির জন্য সফরে থাকবে। আমাদের প্রধান লক্ষ্য হবে মথুরা। আমির বিন তাসকিন আমাকে জানিয়েছে মথুরার বুধকে নাকি খুবই পবিত্র মনে করা হয়। মথুরাই হল তাদের প্রধান দেবতা শ্রীকৃষ্ণের জন্মভূমি। শ্রীকৃষ্ণকে হিন্দুরা পয়গম্বর মনে করে। তাসকিন আমাকে বলেছে মথুরায় শ্রীকৃষ্ণের মূর্তি বানানো হয়েছে মরমর পাথর দিয়ে এবং কৃষ্ণমূর্তির 2টো চোখ নাকি খুবই দামি হীরের তৈরি। গোটা হিন্দুস্তানের হিন্দুরাই নাকি কৃষ্ণমূর্তির পূজার জন্য মথুরা গমন করে। আমাদেরকে দ্রুত অভিযানে নামতে হবে। এবার আমরা পাঞ্জাব হয়ে যাব না। পাঞ্জাবের মহারাজা আমাদের অধীনতা স্বীকার করে নিয়েছিল, কিন্তু বর্তমানে সে পূর্বের অবস্থানে নেই। রাজা ভীমপাল নাকি এই আক্রমণ প্রস্তুতিতে পুরোপুরি সহযোগিতা দিচ্ছে। এবার আমাদের সফর হবে কাশ্মীর হয়ে। পাঞ্জাবের পাশ দিয়ে অবস্থিত কাশ্মীরের পাহাড়ি অঞ্চল দিয়ে আমরা অগ্রসর হব। আমাদের মনে রাখতে হবে পথে আমাদের অন্তত 7টি নদী পার হতে হবে। ছোট বড় অনেক পাহাড় ও জঙ্গল দিয়ে অতিক্রম করতে হবে। আরও মনে রাখতে হবে আমরা নিজের দেশ থেকে অনেক দূরে গিয়ে লড়াই করব। সেখানে আমাদের কোনো রসদ সাহায্য মিলবে না এবং কোনো আসবাবপত্রের চালানো আমরা পাব না। রাস্তা থেকে আমাদের রসদ সংগ্রহ করতে হবে। সুলতান মাহমুদ হিন্দুস্তানের মানচিত্র সামরিক কর্মকর্তাদের দেখিয়ে বললেন, আমরা এই পথ দিয়ে অগ্রসর হব। মথুরা আমাদের লক্ষ্যবস্তু হলেও শুরুতে আমরা মথুরাকে এড়িয়ে যাব। মথুরা আক্রমণের আগে আশপাশের ছোট ছোট রাজ্য ও দুর্গগুলোকে দখল করে নেব। আমাদের অভিযান কিন্তু সহজ হবে না, বললেন সুলতান। আমাদেরকে জীবন বাজি রাখতে হবে। কনৌজের মহারাজা ভীমপালের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। শুনেছি সে নিজে যেমন লড়াই করতে পারে তেমনি সৈন্যদেরকেও লড়াতে জানে। আমাদের যেসব গোয়েন্দা মথুরার উৎসবে উপস্থিত হয়েছিল তারা গণমানুষের মধ্যে গজনী সৈন্যদের সম্পর্কে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সেখানে লাখো মানুষের জমায়েত হয়েছিল। সাধারণ লোকেরা এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে গজনী সৈন্যদের আক্রমণ খবর শুনলে ওরাই মানুষজনকে ভীত সন্ত্রস্ত করে তুলবে। তবে আমাদের মনে রাখতে হবে কারো ধর্মীয় পবিত্র স্থানে আক্রমণ হলে অনুসারীরা জীবন বাজি রাখতে মোটেও কুণ্ঠাবোধ করে না। সুলতান মাহমুদ সেনাপতি এবং কমান্ডারদের জরুরি নির্দেশনা দিয়ে মাত্র 3 দিন প্রস্তুতির সময় দিয়ে 4র্থ দিন রওনা হওয়ার নির্দেশ দেন। 1018 সালের 27শে সেপ্টেম্বর 409 হিজরি সনের 13 জুমাদিউল আওয়াল গজনী থেকে তার সৈন্যরা রওনা হয়। এই অভিযানে তার সৈন্য সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য পাওয়া যায়। উতবি লিখেছেন, এই অভিযানে সুলতান মাহমুদের নিয়মিত সৈন্য সংখ্যা ছিল 11,000 আর স্বেচ্ছাসেবী সংখ্যা 20,000, কিন্তু বাস্তবতার বিচারে তা যৌক্তিক মনে হয় না। অন্যান্য ঐতিহাসিক লিখেছেন, মথুরা অভিযানে সুলতান মাহমুদের সৈন্য সংখ্যা ছিল 1 লাখ অশ্বারোহী, 20,000 পদাতিক। এই বিশাল বাহিনী তিনি তুর্কিস্তান, খাওয়ারিজাম, খোরাসান এবং প্রতিবেশী মুসলিম রাজ্যগুলো থেকে সংগ্রহ করেছিলেন। মথুরা অভিযানে সুলতান মাহমুদের সৈন্য সংখ্যা ছিল 1 লাখ সাওয়ারি এবং পদাতিক ও 20,000 ছিল স্বেচ্ছাসেবী, এমনও কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন। বিশাল এই সেনাবহর প্রায় কয়েক মাইল দীর্ঘ ছিল। বিশাল এই বাহিনী সিন্ধু ঝিলম নদী বর্ষায় পার হয়। গরুগাড়ি এবং ঘোড়াগাড়ি, মালবাহী গাড়িগুলোকে নদী পারাপারের জন্য নৌকার সেতু বানানো হয়। এই অভিযানে সুলতান একজন দক্ষ এবং নির্ভরযোগ্য পথ প্রদর্শকের প্রয়োজন অনুভব করলেন। তিনি বর্তমান কোটলি কাশ্মীর বা কালাঞ্জরের রাজার কাছে এই পয়গাম দিয়ে
দূত পাঠালেন যে কনৌজ পর্যন্ত পৌঁছাতে তার একজন দক্ষ রাহবার বা পথ প্রদর্শকের প্রয়োজন। কয়েকজন নিরাপত্তা রক্ষীও দূতের সাথে পাঠালেন সুলতান। গজনির সুলতান আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। কোটলি কাশ্মীরের বা কালাঞ্জরের রাজার দরবারে হাজির হয়ে রাজার উদ্দেশ্যে বলল সুলতানের প্রেরিত দূত। সুলতান আপনাকে এই দ্বিপাক্ষিক চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যে চুক্তিতে আপনি গজনী বাহিনীর যে কোনো প্রয়োজন পূরণে সহযোগিতা করতে অঙ্গীকারাবদ্ধ। সুলতান আরও বলেছেন, আমার গন্তব্য অন্যদিকে। আপনি আমার এই বিশাল সেনাবাহিনী নিয়ে আপনার রাজ্যে আসতে বাধ্য করবেন না। আপনি যদি স্বাধীনতা এবং স্বাধিকার বজায় রাখতে চান তবে দ্রুত আমার প্রয়োজন পূরণ করে দিন। আমাকে এমন একজন রাহবার দিন যে কোনো অবস্থাতেই আমাকে ধোঁকা দেবে না। তার যে কোনো ধরনের ধোঁকাবাজি বা চালাকিকে আমি আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা মনে করব। সুলতানের পয়গাম শুনে রাজা চিন্তায় পড়ে গেলেন। দূত আবারও বলল, সুলতানের সাথে যে পরিমাণ সেনা রয়েছে আপনার রাজ্যে হয়তো এ পরিমাণ মানুষও নেই। কোটলি কাশ্মীরের রাজা চিন্তা দীর্ঘায়িত না করে তখনই তার ছেলে শাহীকে, কারো মতে মালিকে, দূতের সাথে পাঠিয়ে দিলেন। রাজার ছেলে সুলতানের কাছে পৌঁছলে তিনি শাহীকে বললেন, তুমি সবচেয়ে কম সময়ে যাওয়া যায় এমন পথ দিয়ে আমাদের নিয়ে চলো। পথিমধ্যে অনেকগুলো ছোট ছোট দুর্গ পড়ল। সুলতান এগুলোকে অবরোধ করে দুর্গপতিদের বললেন, তোমরা দুর্গ আমাদের কাছে হস্তান্তর করে দাও। অধিকাংশ দুর্গপতি অবরোধের আগে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করে। সুলতান মাহমুদ প্রত্যেক দুর্গ থেকে প্রয়োজন মতো মাল সামগ্রী নিয়ে প্রতিটি দুর্গে কিছু সংখ্যক নিয়ন্ত্রণকারী রেখে সামনে অগ্রসর হলেন এবং এসব দুর্গের হিন্দু সৈন্যদেরকে ঠেলাগাড়ি এবং রসদ পরিবহনের কাজে লাগালেন। মথুরা অভিযানে সুলতানের সামনে যত ছোট এবং মাঝারি দুর্গ পড়েছিল সবই জয় করে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন। যেসব বনভূমিতে বাতাসও পথ হারিয়ে ফেলত সেই সব বনভূমি দিয়ে অনায়াসে সুলতান তার বিশাল সেনাবাহিনীকে নিয়ে গিয়েছিলেন। পাঞ্জাব এলাকার 5টি নদী যেন তিনি উড়াল দিয়ে পেরিয়ে গিয়েছিলেন। প্লাবনের মতোই বুলন্দ শহরে তিনি এসে উপনীত হন। পূর্ব পরিকল্পনা মতো মথুরাকে এড়িয়ে গেলেন সুলতান। 1018 সালের 2 ডিসেম্বর তিনি যমুনা নদী পার হলেন। যমুনা পার হওয়ার পর তার সামনে এলো সারসভা দুর্গ। তিনি দুর্গ অবরোধের নির্দেশ দিলেন, কিন্তু দুর্গ অবরোধ সম্পন্ন হওয়ার আগে দুর্গপতি তার পরিবার পরিজন নিয়ে পালিয়ে গেল। দুর্গপতি পালিয়ে গেলে দুর্গের সৈন্যরা কোনোরূপ বাধা বিপত্তি না দিয়ে সবাই হাতিয়ার ফেলে দিয়ে আত্মসমর্পণ করল। এতে সুলতান 30টি জঙ্গি হাতি পেলেন। এ পর্যন্ত এসে তার একটি ক্যাম্প দরকার ছিল। সুলতান বিনা যুদ্ধে কাঙ্ক্ষিত ক্যাম্প পেয়ে গেলেন। এই দুর্গকে সুলতান তার রসদাগার বানিয়ে নিলেন এবং এই দুর্গের ধনাগার থেকে তিনি খাজনা হিসেবে পেলেন 10 লাখ দিরহাম। সারসভাকে রসদাগার করে সুলতান বুলন্দ শহরের দিকে রওনা হলেন। তাদের অবস্থান থেকে বুলন্দ শহর অন্তত 100 মাইল দূরে ছিল। সেখানে পৌঁছাতে তাদের 2টি নদী পেরিয়ে যেতে হবে, একটি গঙ্গা, অপরটি গঙ্গা নদীর শাখা রামগঙ্গা। সুলতান রসদপত্র রাখার জন্য সুরক্ষিত দুর্গ হাতে পাওয়ার কারণে তিনি রসদপত্রকে আর টেনে নেয়া সমীচীন মনে করলেন না। তিনি শুধু অস্ত্র এবং সেনাদের সাথে নিলেন। কয়েদিদের দিয়ে নৌকার সেতু তৈরি করিয়ে সৈন্য সামন্ত পার করে বুলন্দ শহর অবরোধ করলেন। বুলন্দ শহরের শাসক ছিল হরিদত্ত। এই হরিদত্ত কনৌজের মহারাজাকে বলেছিলেন, তার একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে কনৌজের মহারাজার একান্ত কর্মকর্তা জগন্নাথ আসলে মুসলমান এবং গজনী সুলতানের দক্ষ গোয়েন্দা। চম্পারানীর সাথে তার গোপন সম্পর্ক রয়েছে। হরিদত্ত হিন্দুস্তানের অন্যান্য রাজা মহারাজাদের মতোই মন্দিরের বৈঠকের পর অঙ্গীকার করেছিল হিন্দু ধর্ম এবং মহাভারতের পৌত্তলিকতা বজায় রাখতে সে জীবন সম্পদ উৎসর্গ করবে। কিন্তু বুলন্দ শহরের অধিবাসীরা যখন জানতে পারল গজনীর সৈন্যরা অবরোধ করেছে, তখন সাধারণ লোকজনের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। শহর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। চারদিকে দেখা দিল হইচই। এই আতঙ্ক ছড়িয়েছিল গজনীর কৌশলী গোয়েন্দারা। সুলতান মাহমুদ দুর্গের প্রধান ফটকে তার লোকজন পাঠিয়ে ঘোষণা করালেন, শহরের সকল সশস্ত্র লোকেরা যদি হাতিয়ার ফেলে দিয়ে আত্মসমর্পণ না করে তাহলে শহরকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। জঙ্গি হাতিগুলোকে প্রধান ফটকে ধাক্কা মেরে ফটক ভাঙার জন্য সারি বেঁধে দাঁড় করিয়ে দিলেন সুলতান। রাজা হরিদত্ত এই অবস্থা দেখে দুর্গের প্রধান ফটক খুলে দিয়ে বাইরে বেরিয়ে এলো। তার পেছনে 10,000 সেনাও হাতিয়ার ফেলে দিয়ে হাত উঁচু করে এসে
রাজার পেছনে দাঁড়াল। হরিদত্তকে সুলতানের কাছে নিয়ে যাওয়া হলে সুলতানের উদ্দেশ্যে সে বলল, আমি নিজের, আমার জাতিগোষ্ঠী এবং জনগণের নিরাপত্তা চাই। আমি এবং আমার এই 10,000 সৈন্য ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী। দয়া করে আপনি আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করুন। ঐতিহাসিকগণ লিখেছেন, আসলে এই 10,000 সৈন্য ছিল না, এদের অধিকাংশই ছিল সাধারণ নাগরিক। তারাই হরিদত্তকে বাধ্য করেছিল শহরকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য যেন তিনি শান্তি চুক্তি করেন। যদি রাজা না তা করেন তাহলে নাগরিকরা তাদের অনুগত সৈন্যদের দিয়ে প্রধান ফটক খুলে দেওয়ার ব্যবস্থা নেবে। কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন, রাজা হরিদত্ত ধোঁকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। সুলতান মাহমুদ 10,000 লোকের এই বাহিনীর আত্মসমর্পণ গ্রহণ করলেন এবং রাতের বেলায় গঙ্গা নদী পারাপার তাদের ব্যবহার করলেন। নদী পেরিয়ে তিনি মথুরাকে বাঁশ কাটিয়ে মহাবনের দিকে অগ্রসর হলেন। তিনি আগেই খবর পেয়েছিলেন মহাবনের রাজা গোয়ালচন্দ্র যুদ্ধের জন্য তার সৈন্যদেরকে প্রস্তুত করে রেখেছে। ঘন জঙ্গল ছিল স্থানীয় শাসক গোয়ালচন্দ্রের বিরাট সহায়ক। তার সেনারা জঙ্গি হাতিগুলোকে লড়াইয়ের জন্য প্রস্তুত করে রেখেছিল। সুলতান মাহমুদ জঙ্গলকে এড়িয়ে তার সেনাদের একটি বড় অংশকে জঙ্গলের 2 প্রান্তে পাঠিয়ে দিলেন। তিনি শুধু অগ্রবর্তী দলকে জঙ্গলের ভেতরে এমনভাবে প্রবেশ করালেন দেখে মনে হবে তারা মহাবনের সেনাদের প্রস্তুতি সম্পর্কে একেবারেই বেখবর। সুলতানের অগ্রবর্তী সেনারা যখন জঙ্গলের মাঝামাঝি স্থানে পৌঁছল তখন গোয়ালচন্দ্র তার সৈন্যদেরকে আক্রমণের নির্দেশ দিয়ে দিল। সুলতানের অগ্রবর্তী দলের সকল সৈন্য ছিল অশ্বারোহী। আক্রমণ শুরু হতেই তারা সবাই জঙ্গলে ছড়িয়ে পড়ল। জঙ্গল ছিল খুব ঘন। এখানে তীরন্দাজদের তীর তেমন কার্যকর কোনো ভূমিকা রাখার সুযোগ ছিল না। ওরা যখনই তীর ছুটত সুলতানের যোদ্ধারা খুব সহজে ওদের লক্ষ্যচ্যুত করে ফেলত। এমত অবস্থায় হঠাৎ করে গোয়ালচন্দ্রের সৈন্যদের উপর ডান, বাম এবং পেছন দিক থেকে অতর্কিত আক্রমণ শুরু হল। শত্রুদের উপর স্বগোত্রীয়দের ত্রিমুখী আক্রমণ শুরু হতেই সুলতানের অগ্রবর্তী সৈন্যরা এদিক ওদিক সটকে পড়ল। হিন্দু সৈন্যদের তখন সুলতানের সৈন্যদের হাতে কাটা পড়া নয়তো পালিয়ে প্রাণ বাঁচানো ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। এত বিশাল জঙ্গল হওয়ার পরও গজনীর হাজার হাজার সৈন্য গোয়ালচন্দ্রের সৈন্যদের খোঁজে জঙ্গলে চিরুনি অভিযান চালাল। জঙ্গলের পিছনে ছিল গঙ্গা নদী। যে গঙ্গা নদী পেরিয়েই পথ ঘুরে সুলতানের বাহিনী গোয়ালচন্দ্রের বাহিনীকে পেছন দিক থেকে ঘিরে ফেলে। উপায়ন্তর না দেখে অবশেষে গোয়ালচন্দ্রের সৈন্যরা নদীতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাদের মধ্যে মুষ্টিমেয় ছাড়া অধিকাংশই সুলতানের সৈন্যদের হাতেই প্রাণ ত্যাগ করে। রাজা গোয়ালচন্দ্রকে কোথাও খুঁজে পাওয়া গেল না। মুসলিম সৈন্যরা যখন বিজয় বেশে তার প্রাসাদে প্রবেশ করল তখন রাজপ্রাসাদে পাহারাদার তাদের জানালো রাজার ছিল একজনই মাত্র স্ত্রী, একটি মাত্র সন্তান। তিনি তরবারি দিয়ে উভয়কে হত্যা করে নিজেই নিজের তরবারি বুকে বিদ্ধ করে আত্মহত্যা করেন। রাজমহলের পাহারাদার মুসলিম সৈন্যদেরকে প্রাসাদের ভেতরে নিয়ে তাদের মৃতদেহ দেখাল। মহাবন থেকে 185টি হাতি এবং বিপুল পরিমাণ সোনাদানা সুলতানের হস্তগত হল। মথুরা সম্পর্কে সুলতানের দুর্ধর্ষ গোয়েন্দা আমির বিন তাসকিন তাকে জানিয়েছিল মথুরা শহরের প্রতিরক্ষা দেয়াল খুবই মজবুত। কনৌজ মহারাজার 2টি সেনাদলই মূলত মথুরার নিরাপত্তা দিয়ে থাকে। মহাবনের রাজাও তাদের সহযোগিতা করেন। সারসভা এবং বুলন্দ শহরের শাসকরা এমন আত্মশ্লাঘা অনুভব করত যে কেউ তাদের উপর বহিরাক্রমণ করে মথুরা পর্যন্ত পৌঁছতে পারবে না, কারণ প্রকৃতিগতভাবে যমুনা এবং গঙ্গা নদী মথুরার সুরক্ষার ব্যবস্থায় বিরাট সহায়ক। ইতিহাস বলে সুলতান মাহমুদ অত্যন্ত বিজ্ঞতা, দূরদর্শিতার পরিচয় দিয়ে আগে চারপাশের ছোট ছোট রাজ্যগুলোকে পরাজিত করে পথের সব বাধা বিপত্তি দূর করে ফেলেন। এরপর প্রতিবন্ধক মহাবনের সামরিক শক্তিকে নিশ্চিহ্ন করে দিয়ে মথুরার দিকে অগ্রসর হন। তিনি দূর থেকে মথুরা শহরকে দেখে বিস্মিত হয়ে দারুণ দারুণ বলে চিৎকার করেন। এরপর একদিন তিনি গজনীর গভর্নরকে মথুরা শহরের সৌন্দর্য এবং হিন্দুদের নির্মাণ নৈপুণ্য সম্পর্কে লিখেন। মথুরা নগরের স্থাপনা এবং নির্মাণ শৈলী এখানকার অধিবাসীদের বিশ্বাসের মতোই মজবুত এবং বাহারি। এখানকার অধিকাংশ ধর্মীয় স্থাপনা মরমর পাথরে তৈরি। গঠনশৈলী দেখেই বোঝা যায় এসব মন্দির ও ইমারত যেনতেনভাবে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে বছরের পর বছর সময় এবং বহু শ্রমের বিনিময়ে এমন স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনা তৈরিতে
হিন্দুরা কোটি কোটি দিনার খরচ করেছে। মন্দির গাত্রে নিপুণ কর্মকৌশলে ফুটিয়ে তুলেছে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস। কোনো কোনো স্থাপনা তৈরিতে হয়তো 100 বছর ব্যয় করা হয়েছে। বস্তুত এই শহরের রূপ সৌন্দর্য আমার পক্ষে কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। মথুরা পর্যন্ত পৌঁছতে সুলতানের তেমন কোনো জনবল ব্যয় করতে হয়নি, যার ফলে অনেকটা নিশ্চিত এবং দৃঢ় চিত্তে তিনি মথুরার দিকে অগ্রসর হচ্ছিলেন। মহাবনের পালিয়ে আসা সৈন্যদের অনেকেই মথুরা শহরে পৌঁছে মুসলিম সৈন্যদের সম্পর্কে ত্রাস এবং আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। অপরদিকে গোয়েন্দা হিসাম এবং তার সঙ্গীরাও লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। মহাবন থেকে পালিয়ে আসা সৈন্যরা মথুরায় এসে লোকজনের মধ্যে এমন ভীতি ছাড়িয়ে দিল, গজনী বাহিনীর সামনে বিশাল বট বৃক্ষ টিকে থাকতে পারবে না। এসব আতঙ্ক ছড়ানোর ফলে শহরের অধিবাসীরা প্রতিরক্ষা বুদ্ধ রচনা না করে জীবন বাঁচাতে এবং বিপদ অপসারণের জন্য মন্দিরগুলোতে গিয়ে জমায়েত হয়ে বিপদ ঘণ্টা বাজাতে শুরু করল। গজনীর সৈন্যরা মথুরা শহর অবরোধ করলে সামান্য প্রতিরোধ হলো বটে, কিন্তু তা গজনী বাহিনীর তীব্র আক্রমণের মুখে বানের খড়কুটোর মতোই ভেসে গেল। অল্পক্ষণের মধ্যেই খুলে গেল শহরের প্রধান গেট। সুলতান মাহমুদ বিজয়ী বেশে শহরে প্রবেশ করে প্রথমে গেলেন মথুরার প্রধান মন্দিরে। সেখানে শ্রীকৃষ্ণ এবং বাসুদেবের অতি মূল্যবান মূর্তি প্রতিস্থাপিত ছিল। এই মূর্তিগুলো ছিল খুবই মূল্যবান উপাদানে তৈরি। এ দুটি মূর্তির গঠন ছিল অস্বাভাবিক সুন্দর। খুবই দামি উজ্জ্বল হিরে দিয়ে বানানো হয়েছিল বাসুদেবের মূর্তিগুলো। কৃষ্ণমূর্তির দুটি চোখ ছিল দীপ্তিময় হীরের দ্বারা গঠিত। 5টি বিশাল মূর্তি ছিল সম্পূর্ণ সোনার তৈরি এবং এগুলোর চোখ ছিল দামি হিরে। এই হীরের তৎকালীন বাজার মূল্য ছিল 50,000 দিনার। সবচেয়ে ছোট মূর্তিটিকে 500 কেজি সোনা। একটি মূর্তিকে গলিয়ে পাওয়া যায় 98,000 গ্রাম সোনা। এছাড়া 100 মূর্তি ছিল সম্পূর্ণ রূপার তৈরি। বিজয়ী সুলতান মাহমুদ পাথরের মূর্তিগুলোকে ভেঙে ফেললেন এবং সোনার মূর্তিগুলোকে আগুনে পুড়িয়ে গড়িয়ে ফেললেন। হিন্দুদের এই পবিত্র শহর থেকে পৌত্তলিকতার বিষময় উপাদান দূর করতে তিনি 20 দিন মথুরা শহরে অবস্থান করলেন। এই 20 দিন পর্যন্তই শহরের বিভিন্ন স্থাপনা জ্বলছিল এবং মথুরা শহর একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এদিকে মহারাজা কনৌজ সুলতানের আগমন খবর শুনে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণে জোর চেষ্টা চালাতে লাগলেন, কারণ সুলতানের পরবর্তী লক্ষ্য কনৌজ। এবার কনৌজের মহারাজা রাজ্যপালের পালা। আলহামদুলিল্লাহ, একে একে ভারত অভিযান এই দীর্ঘ উপন্যাসটির আমরা 3টি বই শেষ করলাম। আরও 2টি বই আমাদের বাকি রয়েছে। ইনশাআল্লাহ আগামীতে সেগুলো আমরা শুনব। ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।